আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? মুখ্য বা প্রধান আঞ্চলিক সংগঠন বা সংস্থা সমূহ। এইখান থেকে আজকে আমরা প্রথম পাঠের একটি আলোচনা করব। তাহলে দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 সেমিস্টার 4 প্রথম পাঠের আলোচনা। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, চলো আমাদের এবারে আলোচনায় আসা যাক। আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার একটু বিষয়বস্তু ছোট্ট করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব আঞ্চলিক সংগঠন কি বা কাকে বলে, আঞ্চলিক সংগঠন গড়ে ওঠার উদ্দেশ্য কি। এই আঞ্চলিক যে সংগঠনগুলো রয়েছে আমাদের সিলেবাসে তিনটে আছে, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক এবং আসিয়ান। প্রথমে আমরা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আলোচনা করব। ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের ইতিহাস আলোচনা করব। তারপর ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো আলোচনা হবে। তারপরে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যাবলী এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। তারপরে রয়েছে ব্রেক্সিট কি। তারপরে আমরা ইউরোপীয় ইউনিয়নের সাফল্য, ব্যর্থতা, সমালোচনা নিয়ে আলোচনা করব। তবে এত বিষয় একসঙ্গে একটা পাঠে আলোচনা করা সম্ভব নয়, তোমরাও হয়তো বিষয়টাকে নিয়ে অধৈর্য হয়ে পড়ো। সেই জন্য আমরা এই আজকের যে আলোচনাটা এটা দুটো পাঠে বিভক্ত করেছি। প্রথমে আমাদের যে আলোচনার বিষয়টা আছে সেটা হচ্ছে কি, আঞ্চলিক সংগঠন বা সংস্থা কাকে বলে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিক সংগঠন গড়ে ওঠে বা উদ্ভব হয় কোনো একটি বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে এবং ওই অঞ্চলের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে যখন একটা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস জন্ম হয় তখন তাকে বলা হবে আঞ্চলিকতাবাদ। এই আঞ্চলিকতাবাদকে কেন্দ্র করে যে সংগঠন গড়ে ওঠে তাকে বলা হবে তোমার আঞ্চলিক সংগঠন। তাহলে আঞ্চলিক সংগঠন কিন্তু একটা অঞ্চলেই দেখা দেবে, অনেকগুলি রাষ্ট্র একসঙ্গে মিলিত হবে, তাদের মিলিত প্রয়াস দেখা দেবে, তাকে বলা হবে তোমার আঞ্চলিক সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে যেমন ইউরোপ নিজেকে অর্থনৈতিক রাজনৈতিক দিক থেকে সমৃদ্ধ করতে চেয়েছিল, তেমনি অন্যদিকে ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে পরে অনেক দেশ ঔপনিবেশিকতাবাদ থেকে মুক্তি পায়, মানে পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে। তার মধ্যে কারা রয়েছে? এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকার দেশগুলো। সেই সময় এই সমস্ত দেশগুলো যারা পরাধীন ছিল, মুক্ত হয়েছে, তারা অনুভব করতে পেরেছিল যে তাদের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা যদি পারস্পরিক কতগুলি রাষ্ট্র একসঙ্গে মিশে যাওয়া যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে অঞ্চলগত ভাবে। এই ভাবনা থেকে যেমন তৃতীয় বিশ্বের দেশ তেমনি বিশ্বের উন্নত দেশ তারাও কিন্তু আঞ্চলিক সংগঠন তৈরি করতে শুরু করলো। তার মধ্যে যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, ন্যাটো, সিয়াটো, সেন্টো, ওয়ারস চুক্তি, এই সমস্ত জোট গঠন হতে শুরু করে। এই যে জোটগুলোর নাম আলোচনা হলো, এই জোটগুলো মূলত কিন্তু সামরিক জোট। এই জোটগুলো যে দেশ তারা কিন্তু একটা জায়গাতে নেই, অনেকটা অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা আঞ্চলিক সংগঠন নিয়ে আলোচনা করছি। তাহলে 1960-1970-এর দশকের সময়কালে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই সমস্ত দেশে কিন্তু প্রকৃত অর্থে যে আঞ্চলিক সংগঠন, সেই আঞ্চলিক সংগঠনগুলো আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করেছে। সেই সমস্ত সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইউরোপীয় ইউনিয়ন,
সার্ক, আসিয়ান, ওপেক, ব্রিক্স ইত্যাদি ইত্যাদি আঞ্চলিক জোট। তো আমাদের আলোচনার বিষয় কিন্তু ইউরোপীয় ইউনিয়ন। সেই ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় যাওয়ার আগে আমরা যে আঞ্চলিক সংগঠন সম্পর্কে আলোচনা করলাম, সেই আঞ্চলিক সংগঠন গড়ে ওঠার পিছনে কিছু তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো কি কি সেগুলো আমরা একে একে করে আলোচনা করব। প্রথমে যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে কি আঞ্চলিক উন্নতি সাধন। অঞ্চলের উন্নতি করতে হবে, সেই জন্য অনেকগুলি রাষ্ট্র পরস্পরের সঙ্গে মিলিত হয়। তারা মিলিত হয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক একটা সহযোগিতার পরিবেশ তৈরি করে, বা এমনও বলা যেতে পারে অঞ্চলগত দিক থেকে রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিগত দিক থেকে পরস্পরের মধ্যে সহযোগিতা, ভাবের আদান প্রদান, এই সমস্ত কারণেও কিন্তু আঞ্চলিক সংগঠন গড়ে উঠতে পারে বা গড়ে উঠেছে। পরের 2 নম্বর যে উদ্দেশ্য আঞ্চলিক সংগঠন তৈরি হওয়ার পিছনে, সেটা কি আছে? সামরিক প্রভাব বৃদ্ধি। একটা অঞ্চলে কিছু রাষ্ট্র যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তারা কি করে? পরস্পর অনেকগুলি রাষ্ট্র একসঙ্গে মিলে একটা নিরাপত্তার বলয় তৈরি করে। সেই নিরাপত্তার বলয় তৈরি করার জন্য তৈরি করে কি? সামরিক জোট। সেই সামরিক জোট ওই সমস্ত দেশগুলোকে নিরাপত্তা দেবে। এমন সমস্ত সামরিক জোটের কথা আমরা কিন্তু আলোচনার প্রথমেই বলেছি, যেমন ন্যাটো, সিয়াটো, সেন্টো, ওয়ারেস চুক্তি। এগুলো কিন্তু এক একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তাহলে আঞ্চলিক সংগঠন তৈরি হওয়ার পেছনেও কিন্তু একটা সামরিক উদ্দেশ্য রয়েছে। 3 এর যে উদ্দেশ্যটা সেটা কি? নিরাপত্তা ও সহযোগিতা সৃষ্টি করা, সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানব পাচার প্রতিরোধ। এই সমস্ত কারণের দিক থেকে রাষ্ট্রগুলি যদি পরস্পরের সঙ্গে মিলিত হয়, একসঙ্গে পারস্পরিক সহযোগিতা করে, সেই দিক থেকেও কিন্তু আঞ্চলিক সংগঠন গড়ে উঠতে পারে। তাহলে এটা গেল 3 নম্বর আঞ্চলিক সংগঠন তৈরি করার উদ্দেশ্য। 4 নম্বরে আছে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা। নিকটবর্তী বা পাশাপাশি কয়েকটা রাষ্ট্র যদি মিলেমিশে নিজেদের মধ্যে বিজ্ঞান, গবেষণা ইত্যাদির চর্চা করে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা পারস্পরিক উন্নতির লক্ষ্য করা যাবে। এই উদ্দেশ্যেও আঞ্চলিক সংগঠন গড়ে ওঠে। তাহলে ঠিক আছে, তোমরা আঞ্চলিক সংগঠন কি বা কাকে বলে, আঞ্চলিক সংগঠন গড়ে ওঠার পেছনে উদ্দেশ্য কি, সেটা তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা আসি আমাদের মূল আলোচনাতে। আলোচনার বিষয়টা আমরা আগে জেনেছিলাম ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, শর্ট ফর্ম ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়নের মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে একটু জানতে হবে। সেটা আমরা ভূমিকা হিসাবেও লিখতে পারি বা জানতে পারি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশকে নিয়ে গঠিত একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্থা। ইউরোপের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, তারা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তা, শান্তি, সহযোগিতা, এই সমস্ত উদ্দেশ্যেই এই ইউরোপীয় ইউনিয়ন নামক সংস্থাটি তৈরি করেছিল। বর্তমানে এই সংস্থাটি আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা অবলম্বন করছে। এই সব দিক থেকে বলা যেতে পারে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন একটি শক্তিশালী আঞ্চলিক সংগঠন হিসাবে নিজের স্থানটাকে সুদৃঢ় করেছে। এইভাবে তোমরা ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে একটু ভূমিকা দেবে।
ইউরোপীয় ইউনিয়নের এরকম একটি ভূমিকা দেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের গঠনের পেছনে যে ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস বা প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমাদেরকে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হবে। সেই পর্যায়গুলোর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা সেটা কিন্তু ইউরোপকে পুরো সর্বশান্ত করে দিয়েছিল। এই অবস্থা থেকে ইউরোপ বেরিয়ে আসতে চাইছিল। সেই বেরিয়ে আসার জন্য তাদের কাছে একটা উপায় ছিল। সেই উপায়টা কি? যুদ্ধকে পরিহার করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইউরোপের যে দেশগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক একটা সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই একমাত্র ইউরোপ তার যে বিপর্যয় হয়েছে তার থেকে সে মুক্তি পেতে পারে। এই উদ্দেশ্যেই 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ঐক্যবদ্ধ ইউরোপীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলেন। এই প্রস্তাবের মধ্য দিয়েই পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। সেই পর্যায়গুলো আমরা একে একে আলোচনা করব। এখানে কয়েকটি পর্যায় আছে। প্রথম যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়টা কি? ইউরোপীয় আর্থিক সহযোগিতা সংস্থা বা OEEC। এটার ইংরেজি ফর্ম হচ্ছে অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। সেটা শর্ট ফর্ম কি? OEEC। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাকে পুনরুদ্ধার করার একটা প্রয়োজন ছিল। সেই পুনরুদ্ধারের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনার নাম কি? মার্শাল পরিকল্পনা। যে মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটা 1948 খ্রিস্টাব্দে। এই মার্শাল পরিকল্পনার অংশ হিসাবে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, যেটা শর্ট ফর্ম আমরা বললাম OEEC, গঠন করা হয়েছিল। মানে OEEC এর মধ্য দিয়ে প্রথম ইউরোপে অর্থনৈতিক সহযোগিতার ভিত প্রস্তর গঠন করা হয়েছিল, যাতে কিন্তু ইউরোপের অনেক দেশ অংশগ্রহণ করেছিল বা সদস্য হয়েছিল। এটা গেল ইউরোপীয় ইউনিয়ন তৈরির প্রথম পদক্ষেপ বা পর্যায়। দ্বিতীয় পর্যায়টা রয়েছে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সংস্থা, যেটাকে ইংরেজিতে বলে ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। শর্ট ফর্ম কি? ECSC। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় ইউরোপীয় ইউনিয়ন গঠনের। যখন ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল সংস্থা যখন প্রতিষ্ঠিত হয়, ঠিক সেই সময় ইউরোপে একটু অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইউরোপে ফ্রান্স এবং জার্মানিকে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেটাকে কেন্দ্র করে ইউরোপ সেই পূর্বের অবস্থাতে ফিরে যেতে চেয়েছিল। মানে সেই ধ্বংসলীলা, যুদ্ধ, এরকম একটা বিষয়ে চলে যেতে চাইছিল। কিন্তু ফরাসি প্রধানমন্ত্রী রবার্ট শুম্যান একটা প্রস্তাব গ্রহণ করেন। সেই প্রস্তাবটা কি? সেই প্রস্তাবটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানিতে যে কয়লা এবং ইস্পাত উৎপন্ন হয়, সেই কয়লা এবং ইস্পাত উৎপন্ন করার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা তিনি বলেছেন, মানে প্রস্তাব দেন। এই প্রস্তাবের উপর ভিত্তি করে 1951 খ্রিস্টাব্দের 18 এপ্রিল একটা সংস্থা গঠন করা হয়, যে সংস্থাটার নাম ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, বা বাংলাতে যেটাকে বলা হয় ইউরোপীয় কয়লা এবং ইস্পাত সংস্থা। এই যে সংস্থাটি গঠিত হয়েছিল, এই সংস্থা গঠনের জন্য একটা চুক্তি হয়েছিল,
সেই চুক্তিতে ফ্রান্স, জার্মানি যেমন অংশগ্রহণ করেছিল, তার সঙ্গে সঙ্গে বেলজিয়াম, নেদারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ ইত্যাদি দেশগুলো কিন্তু অংশগ্রহণ করেছিল। এই যে সংস্থাটি গঠিত হয়েছিল, এই সংস্থার একটা গঠনের উদ্দেশ্য ছিল। সেটা উদ্দেশ্যটা কি? ওই অঞ্চলে যে ইস্পাত এবং কয়লা বিক্রয় হবে তার মূল্যটা নির্ধারণ করতে পারবে ওই সংস্থা। এবং চুক্তিতে এটাও বলা হয়েছিল, মানে ওই 6টা দেশ মিলে যে চুক্তি করেছিল এবং চুক্তির ফলস্বরূপ যে ওই ইস্পাত কয়লা সংস্থাটি তৈরি হয়েছিল, ওই চুক্তিতে বলা হয়েছিল চুক্তি যে লঙ্ঘিত করবে তাকে কিন্তু সাজা দেবে ওই সংস্থা। এইভাবে ইউরোপীয় ইউনিয়ন গঠনের পেছনে দ্বিতীয় যে পর্যায়টি, সেই তৃতীয় পর্যায়টি ঘটে। তারপরে আছে আমাদের 3 নম্বর পর্যায়, ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী বা ইইসি, যেটার ইংরেজি নাম ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি, যেটাকে আবার বাংলাতে বলা হয় ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী। ইউরোপীয় কয়লা এবং ইস্পাত সংস্থার ব্যাপক সাফল্য দেখে বেনেলাক্স মানে বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবুর্গ এই 3টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালির কাছে অনুরোধ করে পশ্চিম ইউরোপে যেন একটা মার্কেট গঠন করা হয়। এই প্রস্তাবের ভিত্তিতেই 1955 সালে ইউরোপীয় কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটির 6টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীগণ ইতালিতে মিলিত হন। কেন মিলিত হয়েছিল সেটা আমরা বললাম, একটা পশ্চিম জার্মানিতে বাজার তৈরি করার জন্য বা মার্কেট তৈরি করার জন্য। এই 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ একসঙ্গে মিলিত হয়ে একটা স্পার্ক কমিটি গঠন করেন। আবার এই স্পার্ক কমিটির প্রস্তাব অনুসারে 1957 সালে ইতালির রোমে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিটার নাম ছিল রোম চুক্তি। এই চুক্তির ফলস্বরূপ গঠিত হয় ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এরই পাশাপাশি 1958 সালে ইউরোপে পারমাণবিক শক্তির জন্য একটা বাজার তৈরি করার কথা বলা হয়। সেখানে বলা হয় যে এই পারমাণবিক শক্তি যেটা আছে সেটা যাতে শান্তিপূর্ণ ব্যবহার করা যায় তার জন্য একটা নজরদারি চালাতে সেই জন্য একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটির নাম ইউরাটাম, বা যেটার ফুল ফর্ম ইউরোপীয় অ্যাটমিক এনার্জি কমিউনিটি। এইভাবে তাহলে ইউরোপীয় ইউনিয়ন গঠনের তৃতীয় পর্যায়ের পরিসমাপ্তি ঘটে। এরপরে 4 নম্বর যে পর্যায়টি রয়েছে ইউরোপীয় কমিউনিটি স্থাপন বা ইউরোপীয় কমিউনিটি বা ইউরোপীয় গোষ্ঠী স্থাপন। 1965 সালে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী ইউরাটাম এবং ইউরোপীয় কয়লা এবং ইস্পাত গোষ্ঠী এই 3টি সংস্থা ব্রাসেলসে মিলিত হন। এই ব্রাসেলসে মিলিত হওয়ার পরে তারা একটা চুক্তি স্বাক্ষরিত করে, যে চুক্তিটার ফলে বেরিয়ে আসে ইউরোপীয় কমিউনিটি বা ইউরোপীয় গোষ্ঠী। এইখানে এই চুক্তিতে ইউরোপীয় গোষ্ঠীর জন্য একটি পরিষদ এবং একটি কমিশন গঠনের কথা বলা হয়। এইভাবে ইউরোপীয় ইউনিয়ন গঠনের চতুর্থ পর্যায়ের পরিসমাপ্তি ঘটে। এরপরে যে পঞ্চম পর্যায়টি রয়েছে, সেই পঞ্চম পর্যায়ে রয়েছে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর প্রসার। তাহলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি যেটা আছে তার এবারে প্রসার হবে। প্রসারটা কিভাবে হবে? তাতে অনেকগুলি দেশ একসঙ্গে মিলিত হবে, তাহলেই তো প্রসার হবে। তাহলে 1973 খ্রিস্টাব্দ থেকে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটির প্রসার লক্ষ্য করা যায়। 1973 সালের জানুয়ারি মাসে ব্রিটেন এর সদস্য হয়
এর ফলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটির গুরুত্বটা অনেক বেড়ে যায়। ঠিক ওই বছর আরও দুটি রাষ্ট্র ডেনমার্ক এবং আয়ারল্যান্ড যোগদান করে। 1981 সালে গ্রিস, 1986 সালে স্পেন, পর্তুগাল, 1995 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত দেশগুলি পরপর যুক্ত হয়। যুক্ত হওয়ার জন্য ইউরোপীয় ইকোনমিক কমিউনিটির সদস্য সংখ্যা অনেক বেড়ে যায়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের সংখ্যা 27। তবে এখানে শেষ নয়, ইউরোপীয় ইউনিয়ন গঠনের জন্য আরেকটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটার নাম মাস্ট্রিক্ট চুক্তি। এই চুক্তিটা পঞ্চম পর্যায়ের অন্তর্ভুক্ত একটি চুক্তি, মাস্ট্রিক্ট চুক্তি। তাহলে এই চুক্তিটা কি, এই চুক্তিটা কেন হয়েছিল, তার উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু এবারে আমরা আলোচনা করব। 1991 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে ইউরোপীয় কমিউনিটির সদস্যগণ একসঙ্গে মিলিত হন এবং একটি প্রস্তাব গ্রহণ করেন। ঠিক তার পরের বছর 1992 খ্রিস্টাব্দে ওই সমস্ত সদস্যগণ পুনরায় নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে মিলিত হন এবং সেখানে একটি চুক্তি স্বাক্ষর করেন, যে চুক্তিটার নাম হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তি। যে চুক্তিটার আরেকটা নাম আছে ইউরোপীয় ইউনিয়ন চুক্তি। এই চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের গঠন কাঠামো কেমন হবে সেই সম্পর্কে আলোচনা হয় এবং তার গঠন কাঠামোটা কেমন হবে তার প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন করা হয় এবং সকল রাষ্ট্রের সম্মতিক্রমে 1993 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়। তাহলে এটা গেল ম্যাস্ট্রিক্ট চুক্তি। এই ম্যাস্ট্রিক্ট চুক্তির কিছু লক্ষ্য ছিল বা কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো দেখি চলো কি কি রয়েছে। ম্যাস্ট্রিক্ট চুক্তির শর্তগুলো কি কি? প্রথম শর্ত, ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রকে একই রকম মুদ্রা ব্যবহার করতে হবে। সে মুদ্রাটার নাম হবে কি? ইউরো। আমাদের ভারতবর্ষের মুদ্রার নাম কি? রুপি। তেমন ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সদস্য রাষ্ট্রগুলি যে মুদ্রাটা ব্যবহার করবে সেটা হবে কি? ইউরো। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রগুলি একই রকম পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি গ্রহণ করবে। 3 নম্বর, ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্র অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতিগত দিক থেকে তাদের মতামত একই রকম হবে। 4 নম্বর বা শেষ যে শর্তটি সেটা হচ্ছে কি? ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত একটি মুক্ত বাণিজ্য ক্ষেত্র প্রতিষ্ঠা করতে হবে এবং তার সঙ্গে বলা হয় ওই অঞ্চলে কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করতে হবে যাতে ওই অঞ্চলের নাগরিকরা কাজ পায়, কর্ম করতে পারে। এইগুলো ছিল ম্যাস্ট্রিক্ট চুক্তির শর্ত। এইভাবে আমরা ইউরোপীয় ইউনিয়নের যে গঠনের পিছনে ইতিহাস বা প্রেক্ষাপট সেটা আমরা জানলাম আস্তে আস্তে করে, একটা একটা করে। এরপর আমরা দেখব ইউরোপীয় ইউনিয়ন যে তৈরি হয়েছে তার কয়েকটা সাংগঠনিক কাঠামো রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্রাকচার বা গঠন কাঠামোটা সেটা বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক সংগঠন রয়েছে তার থেকে একটু ভিন্ন প্রকৃতির, একটু অন্য ধরনের, একটু জটিল প্রকৃতির। ইউরোপীয় ইউনিয়নের 7টি প্রধান প্রতিষ্ঠান রয়েছে, 9টি সংস্থা আছে, 20টি এজেন্সি রয়েছে এবং এই ইউরোপীয় ইউনিয়নে 60,000-এরও বেশি কর্মচারী রয়েছে। আমাদের এতগুলো বিষয় জানার দরকার নেই, আমরা শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের যে 7টি প্রধান কাঠামো আছে
প্রতিষ্ঠান আছে সেই 7টি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রতিষ্ঠানটা আছে সে প্রতিষ্ঠানটার নাম ইউরোপীয় পরিষদ বা কাউন্সিল। ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই সমস্ত কাজকর্মকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুন দরকার। সেই নিয়ম কানুনগুলো তৈরি করে এই ইউরোপীয় পরিষদ বা কাউন্সিল। ইউরোপীয় পরিষদ গঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের রাষ্ট্রপ্রধানকে নিয়ে। এই সংস্থাটি 1975 সালে গঠিত হয়েছিল, কিন্তু এই সংস্থাটি স্বীকৃতি পায় বা কার্যকর হয় 2007 সালের যে লিসবন চুক্তি হয়েছিল সেই লিসবন চুক্তির মধ্য দিয়ে। তাহলে অনেকদিন আগে তৈরি হয়ে গেল, সেটা কিন্তু অনেকটাই অকার্যকর অবস্থাতে ছিল। লিসবন চুক্তির মধ্য দিয়ে সেটাকে আবার কার্যকর করা হয়। এই সংস্থাটির প্রধান কার্যালয় রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস শহরে। এটা গেল ইউরোপীয় ইউনিয়নের প্রথম সাংগঠনিক কাঠামো। দ্বিতীয় যে সাংগঠনিক কাঠামোটা আছে ইউরোপীয় ইউনিয়ন পরিষদ বা কাউন্সিল। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এমন একটা প্রতিষ্ঠান যেখানে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সদস্য রাষ্ট্রের মতামতের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি তৈরি হয়েছিল 1958 সালে। এই সংস্থাটিতে প্রতিটি সদস্য রাষ্ট্রে মন্ত্রীস্থানীয় ব্যক্তিগণ রয়েছেন, তারাই কিন্তু এই সংস্থার প্রতিনিধি হতে পারেন। এই সংস্থাটি আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই সংস্থাটিরও সদর দপ্তর বা প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে। 3 নম্বর সাংগঠনিক কাঠামো ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশন ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণকারী ও বাজেট প্রস্তুতকারী একটি সংস্থা। এই সংস্থাটাও 1958 সালে গঠিত হয়েছিল। এর সদস্য সংখ্যা 27। মানে এই প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা 27 কেন? প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে একজন করে প্রতিনিধি এই সংস্থাটির বা প্রতিষ্ঠানটির সদস্য হতে পারেন। এই সংস্থাটির যারা সদস্য হন তাদেরকে কিন্তু কমিশনার বলা হয়। এই জন্য এই যে 27 জন নিয়ে এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে, এই জন্য এই প্রতিষ্ঠানটাকে আবার কলেজ অফ কমিশনারও বলা হয়। এটা গেল 3 নম্বর সাংগঠনিক কাঠামো। 4 সাংগঠনিক কাঠামোটা আছে ইউরোপীয় সংসদ বা পার্লামেন্ট। আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদটা কেমন? নির্বাচিত তো, সেরকম ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট রয়েছে এটাও কিন্তু একটা নির্বাচিত সংস্থা। 1952 সালে যখন কয়লা ইস্পাত কমিউনিটি তৈরি হয় তখন থেকেই এই সংস্থাটি তৈরি হয়েছে। তবে 1979 সালের আগে এই সংস্থাটিতে কোনো রকম কোনো নির্বাচন হতো না। এইমাত্র বললাম যে এটি একটি নির্বাচিত সংস্থা, তবে 1979 সালের আগে এটা কিন্তু নির্বাচিত সংস্থা ছিল না। পরে 1979 সালের পরে এই সংস্থাটি একটি নির্বাচিত সংস্থা হয়। মানে এই সংস্থার যারা সদস্য তারা কিন্তু নির্বাচিত সদস্য। এরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। সেটা কত বছরের জন্য? 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। এই সংস্থাটির সদস্য সংখ্যা 720 জন। ঠিক আছে, এইবারে আমরা 5 নম্বর সাংগঠনিক কাঠামোতে আসি। 5 নম্বর সাংগঠনিক কাঠামোটা হচ্ছে ইউরোপীয় আদালত। ইউরোপীয় আদালতটা ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত বা প্রতিষ্ঠান। আগের সংস্থাটির মতোই 1952 সালে যখন ইউরোপীয় কয়লা ও ইস্পাত কমিউনিটি বা গোষ্ঠী তৈরি হয় তখন থেকেই এই ইউরোপীয় আদালত প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল। এই সংস্থাটির একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যে সমস্ত আইন পাস হয় সেই আইনের ব্যাখ্যা দেয় এই আদালতটি।
ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় আদালত দুটি অংশে বিভক্ত। একটি ভাগ ন্যায় আদালত, দ্বিতীয়টি হচ্ছে সাধারণ আদালত। এই সংস্থাটির সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। এরপরে আমরা আসি পরের যে পয়েন্টটা রয়েছে বা পরের যে প্রতিষ্ঠানটা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, সেটা কি? ইউনিয়ন হিসাব নিকাশ সংস্থা। এই ইউরোপীয় ইউনিয়নের যে হিসাব নিকাশ সংস্থাটি, এটি ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে 27টা দেশ, সেই 27টা দেশের প্রতিনিধিরা কিন্তু এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেন বা এরা সদস্য। এই সংস্থাটির কার্যকালের মেয়াদ 6 বছর। ইউরোপীয় ইউনিয়নের বাজেটের আয় ব্যয় সংক্রান্ত যে হিসাব নিকাশ, তা এই সংস্থাটি করে থাকে। সংস্থাটি 1977 সালে প্রতিষ্ঠা হয়, যেটা কার্যালয় লুক্সেমবুর্গে রয়েছে। এভাবে তোমরা ইউরোপীয় ইউনিয়নের যে সংগঠন বা প্রতিষ্ঠান রয়েছে 4-5 লাইন করে অবশ্যই লিখবে। এখান থেকেই তোমরা টুকে নিতে পারো, তাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। 7 নম্বর বা শেষ যে প্রতিষ্ঠানটা ইউরোপীয় ইউনিয়নের, সেটা হচ্ছে কি? ইউরোপীয় সেন্ট্রাল বা কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, যেটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান, সেটা কিন্তু গঠিত হয়েছিল 1988 সালে। এই সংস্থার একটি কাজ আছে, সে কাজটা হচ্ছে কি? ইউরো মুদ্রাটাকে পরিচালনা করা। এটাই কিন্তু এই সংস্থার কাজ। এই সংস্থাটি গঠিত হয় একজন সভাপতি, একজন সহসভাপতি এবং প্রতিটা দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সেই সেন্ট্রাল ব্যাংকের গভর্নরদের নিয়ে। এই সংস্থাটির কার্যালয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। ঠিক আছে? যদি না বুঝতে পারো, বারবার দেখবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। এখানে যেভাবে বলা আছে সেভাবে তোমরা যদি নোট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা সহজেই বিষয়টাকে মনে রাখতে পারবে। অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য তোমরা খাতাতে অবশ্যই টুকে নেবে। টুকে নিয়ে পড়লে, একবার, দুবার, তিনবার আলোচনাটা দেখলে সহজেই বিষয়টা মনে থাকবে। ঠিক আছে? দেখবে, পড়বে। যারা এখনো এই চ্যানেলে যুক্ত হওনি, তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওগুলো, আলোচনাগুলো শেয়ার করবে, লাইক, কমেন্ট করবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।